দেশের এই বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে নিয়ে তো কাজ করা সম্ভব না, কিন্তু তাদের যারা জনপ্রতিনিধি তাদেরকে নিয়ে আমরা যদি কাজ করি তাহলে সুশাসন প্রতিষ্ঠা, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানবাধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হয়। এই স্থানীয় সরকার ব্যবস্থার উপর আপনারা এত জোর দিচ্ছেন কেন? স্থানীয় পর্যায়ে যত উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলি আছে সেখানে যদি আমরা স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় পর্যায়ে জনগণকে সম্পৃক্ত করতে না পারি তাহলে কিন্তু এ দেশের উন্নয়ন সম্ভব না। এখন তো দেশে আরেকটা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি চলছে, তো এইবারের স্থানীয় সরকার নির্বাচন অতীতেরগুলোর থেকে কতটা ভিন্ন হবে বলে আপনার মনে হচ্ছে? ইউনিয়ন পরিষদে নেত্রীরা যারা আছে তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে এবং তাদেরকে নিরপেক্ষভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। যারা প্রার্থী হবেন তারা তো কোনো না কোনো দল থেকে আসবেন, যদিও কোনো প্রতীক নিয়ে তারা নির্বাচন করবেন না, এবং নিশ্চয়ই নিজের দলের একটা সমর্থন তারা নেবেন। এইটা আসলে নির্ভর করবে নির্বাচনটা ঠিকমতো নিরপেক্ষভাবে হচ্ছে কিনা। উদারপন্থী গণতন্ত্রের একটা ভিত্তি হচ্ছে বাক স্বাধীনতা। সামাজিক বা ধর্মীয় নানান কারণে আপনি এটা এক্সপ্রেস করতে পারছেন না, তো সেখানে উদারপন্থী গণতন্ত্র কি একটু উচ্চাভিলাষ হয়ে যাচ্ছে বাংলাদেশে? উচ্চাভিলাষ বলবো না, তবে যে কথাটা বললেন সেটাও সঠিক, যে আমরা মনে হয় সবাই একটু ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছি, আমরা কি ভয় পেয়ে যাচ্ছি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ডিজিটাল প্ল্যাটফর্মে আমার পডকাস্ট কনভারসেশন উইথ সাবির মুস্তাফায় আজকের অতিথি খান ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যান্ড দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট রোকসানা খন্দকার। রোকসানা খন্দকার, আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যেটা বলছিলাম যে আপনি খান ফাউন্ডেশন এক্সিকিউটিভ ডিরেক্টর, এবং আমরা জানি যে খান ফাউন্ডেশনে শুরু হয়েছিল 1988 সালে, কিন্তু তখন একটু ভিন্ন আঙ্গিকে এটা শুরু হয়েছিল। পরবর্তীতে বিশেষ করে 91 সালে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আপনাদের কার্যক্রমটা অন্যদিকে চলে যায় বা আর একটু ওয়াইডার হয়। তা আপনি একটু বুঝিয়ে বলবেন এই ট্রান্সফরমেশনটা কিভাবে হলো আর কেনই বা হলো? আসলে আমরা সবাই জানি যে 71 সালে পরে বাংলাদেশে যখন একটা যুদ্ধ পরবর্তী বাংলাদেশে যখন নানান রকম অবস্থা নারীদের, তারপরে দেশের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে এদেশের কিন্তু বেসরকারি পর্যায়ে এনজিওরা বিভিন্নভাবে নারীদের জন্য দেশের স্বাস্থ্য শিক্ষা নিয়ে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে, এবং সেই প্রেক্ষিতেই কিন্তু আমরা 1988 সালে থেকে আমরা খান ফাউন্ডেশন আমরা আরম্ভ করি এদেশের সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নিয়ে, যেমন স্বাস্থ্য, শিক্ষা, অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার জন্য বিভিন্ন কার্যক্রম। কিন্তু এই কার্যক্রমগুলি করতে যে একটা জিনিস উপলব্ধি হয়েছে যে এইগুলির জন্য যেটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে উন্নয়নমূলক কর্মকাণ্ড তখনই হয় যখন দেশে গণতন্ত্র থাকে, দেশের সবার জন্য সুশাসন থাকে এবং মানবাধিকার আমরা প্রতিষ্ঠিত করতে পারি। এবং 1991 সালে যখন একটা অনেক দিন পরে বাংলাদেশে সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তখন আমরা বিশ্বাস করি যে এই উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলি আরও গতিশীল হবে যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে, এবং তার জন্য বিভিন্ন কার্যক্রম হাতে আমরা নিয়েছি। এবং আমরা 1991 পর থেকে খান ফাউন্ডেশন উন্নয়নের জন্য গণতন্ত্র এবং গণতন্ত্রের জন্য উন্নয়ন এই স্লোগান হাতে নিয়ে আমরা কাজ করি। এবং এই স্লোগানে আমরা আসবো একটু পরের দিকে এই স্লোগান একটু আলাপ করব। হ্যাঁ, বলুন। এবং তারই প্রেক্ষিতে প্রথম আমরা বিশ্বাস করি যে জাতীয় পর্যায়ে এবং স্থানীয় পর্যায়ে যারা জনপ্রতিনিধি তাদের দায়িত্ব অনেক বেশি, কারণ পুরো দেশের এই বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে নিয়ে তো কাজ করা সম্ভব না, কিন্তু তাদের যারা জনপ্রতিনিধি তাদেরকে নিয়ে আমরা যদি কাজ করি তাহলে সুশাসন প্রতিষ্ঠা, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানবাধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হয়। এবং সেই কারণে আমরা প্রথম 1993 সালে বাংলাদেশে পার্লামেন্টেরিয়ান প্রোগ্রাম করি, আন্তর্জাতিক পার্লামেন্টেরিয়ান সম্মেলন, যেটা পিজিএ বলে একটা নিউ ইয়র্ক বেসড অর্গানাইজেশন, পার্লামেন্টেরিয়ান ফর গ্লোবাল অ্যাকশন, তাদের সহযোগিতায় আমরা বাংলাদেশে এই কাজটি করেছি। এবং তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এটা উদ্বোধন করেছিলেন, এবং প্রতিটি দলের
রাজনীতি দলের সবারই অংশগ্রহণে কিন্তু এটা সাফল্যের সাথে এই কার্যক্রমটা অধিক হয়েছে। এবং পরবর্তীতে খান ফাউন্ডেশন স্থানীয় সরকার শক্তিশালীকরণ, পার্লামেন্টারি প্রোগ্রামগুলিকে আরও সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন কার্যক্রম হাতে সেই বিষয়ে আমি নিয়েছে। একটু আসতে যাচ্ছি। আপনারা স্থানীয় পর্যায়ে গণতন্ত্রের উপর অনেক কাজ করেছেন বেশ কয়েক বছর ধরেই, বলতে পারে কয়েক দশক ধরেই করেছেন। তো এই স্থানীয় সরকার ব্যবস্থার উপর আপনারা এত জোর দিচ্ছেন কেন বা দিয়েছেন কেন? আমরা যখনই উন্নয়নের কথা বলি, আমরা যখন এই সম্মেলনটা করেছিলাম, আন্তর্জাতিক সম্মেলন, একটা সুপারিশ খুব স্ট্রংলি আসছিল যে যদি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকরণ করতে হয় তাহলে খুব একটা শক্তিশালী স্থানীয় সরকার প্রয়োজন। আর আমরা যদি আমাদের দেশের স্থানীয় সরকারের ইতিহাস আমরা দেখি, আমাদের দেশে কিন্তু ব্রিটিশরা যখন এই দেশে ছিল তখন থেকে কিন্তু স্থানীয় সরকার আছে, কিন্তু কখনোই কিন্তু এটা একটা শক্তিশালী স্থানীয় সরকার পর্যায়ে প্রতিষ্ঠিত হতে পারে নাই। এবং এটা বিভিন্নভাবে অনেক সময় দলীয়করণ, বিভিন্ন কারণে। এবং সেই কারণে আমরা স্থানীয় সরকারকে শক্তিশালী করা, কারণ স্থানীয় পর্যায়ে যত উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলি আছে সেখানে যদি আমরা স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় পর্যায়ে জনগণকে সম্পৃক্ত করতে না পারি তাহলে কিন্তু এদেশের উন্নয়ন সম্ভব না। কারণ এখনও আমাদের দেশের বিরাট সংখ্যক জনগোষ্ঠী তৃণমূল পর্যায়ে বাস করে। শুধু সেখানে যদি আমরা স্থানীয় পর্যায়ে যদি গণতন্ত্রকে শক্তিশালী করতে হয় তাহলে আমরা স্থানীয় সরকার নিয়েই কাজ করতে হবে। এবং সেই কারণে আমরা ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ নিয়ে কাজ করি। আমরা যখন 1993 সাল প্রথম আরম্ভ করি তখন কিন্তু উপজেলা পরিষদটা আমাদের ছিল না, শুধু ইউনিয়ন পরিষদ ছিল। আমরা বাংলাদেশে প্রায় 4500 ইউনিয়ন পরিষদকে নিয়ে আমরা আরম্ভ করেছি কাজ। এবং পরবর্তীতে যখন উপজেলা পরিষদ হয়েছে, উপজেলা পরিষদও করেছে। এবং আমাদের কাজের মধ্যে একটা কার্যক্রম ছিল স্থানীয় সরকারকে শক্তিশালী করা, যেমন পুরো ইউনিয়ন পরিষদ, পরবর্তীতে উপজেলা পরিষদকে নিয়ে কাজ করা। এবং আরেকটি কাজ ছিল যেটা ছিল যে আমাদের জনসমষ্টির অর্ধেক নারী, এবং নারীরা শুধু অর্ধেক জনসমষ্টিকেই তারা প্রতিনিধিত্ব করে না, তারা এই দেশের শিশুদেরকেও প্রতিনিধিত্ব করে। তো সুতরাং আমরা যদি নারীদেরকে এই কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করতে না পারি তাহলে কিন্তু কোনো কিছুই সম্ভব না। সেই কারণে আমাদের এই পুরো কর্মকাণ্ডেই একটা বিশেষ কার্যক্রম ছিল, নারী যারা ইউনিয়ন পরিষদের সদস্য তাদের দক্ষতা বৃদ্ধি, তারা যাতে বিভিন্ন কার্যক্রমের সাথে সম্পৃক্ত হতে পারে সেই কার্যক্রমগুলিতে তাদেরকে সম্পৃক্ত করা। এবং এই পর্যন্ত আমরা প্রায় 30,000-এরও সংখ্যক বেশি ইউনিয়ন পরিষদের নারীদেরকে প্রশিক্ষণ দিয়েছি, তারা বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়েছে। এবং এখনও অনেক নারী এবং জেলা পর্যায়ে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে এবং জাতীয় পর্যায়েও তারা কিন্তু সম্পৃক্ত হয়েছে। আপনারা কি কখনো ফলো আপ করেন যে যেখানে আপনারা প্রশিক্ষণ দিয়ে এসছেন সেখানে সেই সব ইউনিয়নে এই নারীদের অংশগ্রহণ কতটা বাড়লো বা তাদের ভূমিকাটা কতটা জোরালো হলো? অবশ্যই, কারণ আমরা 1993 সাল থেকে বর্তমান পর্যন্ত আমরা এই কার্যক্রমগুলি করে আসছি। আমরা বিভিন্ন কার্যক্রমে তাদেরকে সম্পৃক্ত করছি। যারা আমাদের প্রশিক্ষণ নিয়ে গেছে তারা এখন কোথায় আছে, কিভাবে তারা কাজ করছে, আমরা বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে আমরা এইগুলি কিন্তু পর্যবেক্ষণ করে থাকি। তো এখন তো দেশে আরেকটা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি চলছে। তো এইবারের স্থানীয় সরকার নির্বাচন অতীতের গুলোর থেকে কতটা ভিন্ন হবে বলে আপনার মনে হচ্ছে? আসলে যে কাজটা করতে যে আমাদের উপলব্ধি হয়েছে যে আসলে আস্তে আস্তে আমাদের রাজনীতিটা একেবারে এত দলীয়করণ হয়ে গেছিল যে ইউনিয়ন পরিষদের নির্বাচন একসময় কিন্তু কোনো দলের আন্ডারে হতো না, এটা একেবারে নিরপেক্ষভাবেই নির্বাচন হতো। পরবর্তীতে একটি ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্বাচনগুলি দলীয় রাজনীতি ভিত্তিতে আরম্ভ হয়েছিল, কিন্তু ওয়ার্ডে ওইভাবে নারীদের নির্বাচন হয় নাই। কিন্তু এবার আবার দলের ঊর্ধ্বে উঠে এটা নিরপেক্ষভাবে করছে। এবং এখানে যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে যে
ইউনিয়ন পরিষদে নেত্রীরা যারা আছে তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে এবং তাদেরকে নিরপেক্ষভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এটা বিভিন্ন সময় আমরা দেখেছি যে এখানে অনেক রকম প্রতিবন্ধকতা ছিল বলে যারা নারীরা তারাও অনেক ক্ষেত্রে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। এবার নির্বাচনে আমরা আশা করছি যে এই অবস্থার পরিবর্তন হবে। কিন্তু একটা প্রশ্ন থাকতে পারে যে আপনি যদি স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করে দেন তাহলে রাজনৈতিক দল এবং জনগণের মধ্যে কি একটা পার্থক্য, দূরত্ব সৃষ্টি হবে না? আফটার অল দেশ তো চালায় রাজনৈতিক দল, সরকার। এইটা আমার মনে হয় এটা আরও ভালো হবে, কারণ আমরা ইউনিয়ন পর্যায়ে একেবারে তৃণমূল পর্যায়ে আমরা দেখেছি যে আপনি যে দলই করেন না কেন সবাই কিন্তু কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হতে চায় বা তারা এই সুবিধাগুলি ভোগ করতে চায়। আপনি যদি কোনো দলের প্রতিনিধিত্ব করেন তাহলে অনেক সময় দেখা যায় যারা ওই দল করে শুধু সেই সুবিধাগুলি ইউনিয়ন পর্যায়ে বা একেবারে তৃণমূল পর্যায়ে সুবিধাগুলি দলীয় ভিত্তিতে হয়ে থাকে। সুতরাং এই নির্বাচন যদি নিরপেক্ষ বা নির্দলীয় হয় তাহলে এদেশের সাধারণ মানুষ, যারা সব মানুষ তো কোনো দলের ভোট সবাই দিবে, কিন্তু সবাই তো সব দলকে সাপোর্ট নাও করতে পারে, তো সুতরাং তারা কি সহযোগিতা পাবে না? তো সেই জন্য নির্বাচনগুলি তৃণমূল পর্যায়ে আমার মনে হয় যে নির্দলীয় নির্বাচন হলেই সব ভালো হয়। বাংলাদেশে তো জাতীয় পর্যায়ে রাজনীতিতে একটা বিরাট পরিবর্তন হয়ে গেল 2024 সালে। একটা বিরাট গণ অভ্যুত্থান, একটা 15 বছরের মেয়াদী সরকার এর পতন। তো এই সব রাজনৈতিক পরিবর্তন এটা আপনার মানে স্থানীয় পর্যায়ে, স্থানীয় নির্বাচনে বা স্থানীয় রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলেছে বলে আপনার মনে হয়? আপনার কি কোনো ব্যাপক কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন? প্রভাব তো অবশ্যই পড়েছে, কারণ গত কয়েক বছর থেকে যে নির্বাচনগুলি হচ্ছিল জাতীয় পর্যায়ে বা স্থানীয় পর্যায়ে, সেই নির্বাচনগুলি একদলীয়ভাবেই হচ্ছিল। তো সুতরাং এই 24-এর যে অভ্যুত্থানটা হয়েছে এদেশের জনগণের অনেক প্রত্যাশা ছিল এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা নির্বাচনের মাধ্যমে একটা দল আসছে। এখন মানুষের প্রত্যাশা কিন্তু অনেক বেশি, তো সুতরাং তারা সেই প্রত্যাশা অনুযায়ী তারা চলবে এবং এটা তৃণমূল পর্যায় থেকে আরম্ভ করে একেবারে জাতীয় পর্যায়ে সবারই কিন্তু একটা বিরাট প্রত্যাশা আছে যে তারা যে পরিবর্তনগুলি চেয়েছিল সেই পরিবর্তনগুলি আসবে এই দেশের। অনেক প্রত্যাশা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের উপরে, কিন্তু সেই প্রত্যাশা সবসময় পূরণ করতে পারে নাই তারা। তো আবার এই সরকারের প্রতি মানুষের একটা প্রত্যাশা আছে। কিন্তু আপনার কি মনে হয় যে এই নির্বাচনটা যেহেতু এটা নির্দলীয় হচ্ছে, সেটা একটা নিরপেক্ষভাবে এই নির্বাচনটাকে কন্ডাক্ট করা হবে, কিন্তু যারা প্রার্থী হবেন তারা তো কোনো না কোনো দল থেকে আসবেন, যদিও কোনো প্রতীক নিয়ে তারা নির্বাচন করবেন না, এবং নিশ্চয়ই নিজের দলের একটা সমর্থন তারা নেবেন এবং দলীয় নেতাদের ছবি তারা ব্যবহার করবেন। তাহলে কতটা নিরপেক্ষ হতে পারে যদি এরকম হয়? এরকম ক্ষেত্রে আমরা অনেক দেখেছি স্থানীয় সরকার নির্বাচনে স্থানীয় পর্যায়ে একই দলের কয়েকজন ক্যান্ডিডেটকেও কিন্তু আমরা আগে দেখেছি। তো এইটা আসলে নির্ভর করবে নির্বাচনটা ঠিকমতো নিরপেক্ষভাবে হচ্ছে কি না। নির্বাচন যদি নিরপেক্ষভাবে হয়, সেই যে প্রতীকী যাদেরই ছবি ব্যবহার করুক না কেন, জনগণ যাদেরকে ভোট দিবে সেই কিন্তু নির্বাচিত হবে। কিন্তু নির্বাচনটা সুষ্ঠু অবাধ হতে হবে, তাহলেই কার ছবি নিয়ে করলো সেটা বড় কথা না। বড় কথা জনগণের সেই সাপোর্ট তার প্রতি আছে কিনা, আস্থা আছে কিনা, সে ছবিকে সমর্থন করে কিনা তারা। না, ছবি তো আপনি ব্যবহার করতেই পারেন। একই দলে যদি 2-3 জন থাকে তারা ব্যবহার করতেই পারে, কিন্তু জনগণ কাকে সাপোর্ট দিচ্ছে, জনগণ কার প্রতি আস্থা আছে সেটার উপরে নির্ভর করে। আচ্ছা, আমি এখন একটু মানে অন্য সাইডে যেতে চাই, একটু জাতীয় পর্যায়ে। আমি আপনাদের যে ভিশন স্টেটমেন্ট আছে সেটা থেকে একটু পড়বো, সেজন্য আমি একটু পড়ে নিই, কারণ আমি ভুল করতে চাই না এখানে। আপনাদের ভিশন স্টেটমেন্টে বলা আছে যে আপনারা এমন এক বাংলাদেশ দেখতে চান যেখানে উদারপন্থী গণতন্ত্র বিকশিত হচ্ছে এবং অর্থনৈতিক উন্নয়নের সাথে এগিয়ে যাচ্ছে টেকসইভাবে। এখন আজকের বাংলাদেশের দিকে যদি আপনি তাকান, তাহলে কি মনে হয় না যে এখানে উদারতার চেয়ে রক্ষণশীলতা বাড়ছে এবং ধর্মীয় মূল্যবোধের নামে এক ধরনের উগ্রতা বেড়েই চলছে সমাজে?
তাহলে কি আপনাদের যে ভিশন আছে বাংলাদেশের জন্য সেটা মানে সেটার দিকে যাচ্ছে, মানে সেটার উল্টো হয়ে যাচ্ছে বাংলাদেশ? আমি যদি আপনার এই প্রশ্নটা এইভাবে উত্তর দেই, যখন অন্তর্বর্তীকালীন সরকার আসছে, যখন এদেশে জনগণের অনেক প্রত্যাশিত একটা সরকার আসছে, এবং তখন প্রথম আপনার মনে আছে কি না জানি না, যে নারী খেলোয়াড়রা খেলতে পারে নাই, তাদেরকে খেলতে বাধা দেওয়া হয়েছিল। ওই মুহূর্তে একটা ইন্টারভিউতে যখন আমাকে প্রশ্ন করা হলো, তখন আমার একটা কথা মনে হলো, বলেছিলাম যে দীর্ঘদিন প্রায় 3 যুগেরও বেশি বা নারীর অধিকার নিয়ে কাজ করছি, এবং আমরা নারী শিশু অধিকার নিয়ে, নারী নির্যাতন, শিশু নির্যাতন, এগুলির বিরুদ্ধে আন্দোলন করে কাজ করে যাচ্ছি। কিন্তু এত প্রত্যাশা নিয়ে যে সরকার আসলো, আমরা জনগণ এত প্রত্যাশা নিয়ে আসলাম, সেইখানে যদি আমরা আবার এই খেলতে যে বাধাপ্রাপ্ত হয়, তাহলে কি আমরা পিছন দিকে যাচ্ছি? আপনার সে কথাটা থেকে আমি বলবো যে আপনি যে কথাটা বলেছেন, আমাদেরও মনে হয় অনেক সময় মাঝে মাঝে যে আমরা কি পিছন দিকে যাচ্ছি। যে ভীষণ মিশন নিয়ে আমরা কাজ আরম্ভ করেছি, মাঝে মাঝে মনে হয় যে অনেক দূর এগিয়ে গেছি, আবার কি আমরা পিছন দিকে যাই। যেটা আমার নিজের ক্ষেত্রে অনেক সময় হয়, যে মনে হয় যে অনেক দূর এগিয়ে যায়, আবার হয়তো দেখা যায় যে কোনো একটা কারণে অনেকখানি পিছিয়ে গেলাম। তো এই আমাদের যে ভীষণ আমার মনে হয় যে অনেক সময় এটা হয়। তবে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের মানুষের চিন্তাধারা থেকে মনে হয়, এবং জুলাইয়ের এই অভ্যুত্থানের পরে যেটা আমার কাছে মনে হচ্ছে, যে হতে পারে সমস্যা তো হবেই, কাজ করতে গেলে এই ধরনের সমস্যা আসবে, বা এই যে ভিশনের কথা বললেন সেই ভিশনেও অনেক বাধাপ্রাপ্ত হবে, কিন্তু তারপরেও কিন্তু আমরা আগাতে পারবো। এদেশের জনগণ কিন্তু এত হতাশ না। মানে উদারপন্থী গণতন্ত্রের একটা ভিত্তি হচ্ছে বাক স্বাধীনতা, এবং বাংলাদেশে এই বাক স্বাধীনতা নিয়ে বিতর্ক বা মানে সংগ্রাম, স্ট্রাগল চলেই আসছে বছর পর বছর ধরে। কারণ কোনো না কোনো পর্যায়ে দেখা যায় যে আপনি যেটা এক্সপ্রেস করতে চাচ্ছেন, আপনি যেটা চিন্তা করছেন, যেটা এক্সপ্রেস করতে চাচ্ছেন, এটা আপনি পারছেন না, কারো না কারো ভয়, সবসময় সরকারের ভয় না, মানে সামাজিক বা ধর্মীয় নানান কারণে আপনি এটা এক্সপ্রেস করতে পারছেন না। তো এই ব্যবস্থা চলতে থাকলে, আর এখন যোগ হয়েছে সামাজিক মাধ্যম, আপনি কিছু বললে হাজার হাজার লোক এসে আপনাকে বিভিন্ন ট্যাগ দিয়ে আপনাকে হেনস্থা করবে সামাজিক মাধ্যমে, কিন্তু এটা আপনার উপর এক ধরনের মানসিক চাপ, আপনার মুখ বন্ধ করার জন্য এই চাপটা সৃষ্টি করা হয়। তো সেখানে উদারপন্থী গণতন্ত্র কি একটু উচ্চাভিলাষ হয়ে যাচ্ছে বাংলাদেশে? উচ্চাভিলাষ বলবো না, তবে যে কথাটা বললেন সেটাও সঠিক, যে আমরা মনে হয় সবাই একটু ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছি, আমরা কি ভয় পেয়ে যাচ্ছি। কেউ আপনি যেটা বললেন যে কেউ ভয় দেখাচ্ছে না, কিন্তু আপনিই মনে হয় ভয় পেয়ে অনেক কিছু করতে পারছে না। সেখানেই কিন্তু যারা সমাজ পরিবর্তন নিয়ে কাজ করছে, তারা বিভিন্ন নাগরিক সমাজ বলেন, সরকার বলেন, তাদের কিন্তু এখন একটা কাজ আছে, যেটা হচ্ছে আমাদের সবাইকে ভয়ের উপরে আসতে হবে। আমার নিজের ব্যাপারে আমি দেখেছি কাজ করতে, যে ভয় পেয়ে কাজ করলে কাজ করা যায় না, আপনার এটার উপর দিয়ে কাজ করতে হবে, কিন্তু সেটার উপরে আপনাকে উঠতে হলে কিন্তু আপনাকে সততার সাথে কাজ করতে হবে, আপনাকে কিন্তু দুর্নীতিমুক্ত হয়ে কাজ করতে হবে। এইগুলি যদি আপনি করতে পারেন, তাহলে আপনি কিন্তু ভয়ের ঊর্ধ্বে থেকে কাজ করতে পারবেন। আমি যদি সবসময় ভয় থাকি, আমি যদি কিছু খারাপ কিছু করি, তাহলে তো আমার একটা ভয় থাকবে। আবার হয়তো একটা ভয় দেখতে দেখতে আমি হয়তো এতই ভীতু হয়ে যাচ্ছি, কোনো কিছু আগাতে গেলেই মনে হয়ে যাচ্ছে যে আমি তো রাস্তায় বার হলে অ্যাক্সিডেন্ট হতেই পারে, এখন আমি কি তাই বলে কি রাস্তায় বার হওয়া বন্ধ হয়ে যাবে আমাদের? ঠিক তেমনি ভয় পেতেই পারি, ভয় দিয়ে আমাদের করতে পারে, কতজনকে আমাদের করবে? 18 কোটি জনগোষ্ঠীকে জনসংখ্যাকে কি ভয় দিয়ে আটকা রাখা যাবে? এটা তো সম্ভব না, এটা তো হয় নাই। জুলাই অভ্যুত্থান আমাদের কিন্তু শিখিয়ে দিয়ে গেছে, সেটা পরবর্তীতে আমরা কতটুকু রাখতে পেরেছি সেটা আমি জানি না, সেটা ভবিষ্যতই বলবে। কিন্তু আমরা যে কেউ যদি আমাদের উপরে ভয় দেখিয়ে যে চালাতে পারবে, সেটা কিন্তু না, সেটা কিন্তু পরিবর্তন হবে। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারও তো মনে করেছিল দীর্ঘদিন থাকবে, সেটাও তো হয় নাই না।
কিন্তু যতদিন থাকা উচিত ছিল তার চেয়ে অনেক বেশি সময় থেকে গেছে। এটা একটা ওপিনিয়ন আর কি, দিলাম ছুড়ে। না, যতদিন থাকার কথা ছিল, এটা আসলে সমস্যা হয়েছে যে কেয়ারটেকারের একটা ছিল এবং সেটা বাতিল হয়ে গেছিল। সেই জন্য কিন্তু আমাদের পারসেপশন সাধারণ মানুষের মধ্যে ছিল যেটা 3 মাসের জন্য বা 6 মাসের জন্য। আর যারা ক্ষমতায় আসছিল অন্তর্বর্তীকালীন, তারা মনে করেছিল এদেশের জনগণ আমাদেরকে নিয়ে আসছে, আমাদের যতদিন ইচ্ছা আমরা এই দেশ পরিচালনা করব। 100 এই বছর। দুইটার মধ্যে একটা পার্থক্য তৈরি হয়েছিল এবং যারা এই সাথে ছিলেন তারা নিজেরাই একসময় দল গঠন করতে চেয়েছিল। সুতরাং তারা যখন এই একটা সুবিধা পেয়েছে, একটা সুযোগ পেয়েছে, তা তো নিশ্চয়ই চাইবে যে তারা যতদিন পারে এই দেশকে তারা পরিচালিত করবে। আচ্ছা, আমি আবার ফিরে যাই খান ফাউন্ডেশনের ব্যাপারে। আপনি একটু আগে বলছিলেন আপনাদের স্লোগান যে গণতন্ত্রের জন্য উন্নয়ন এবং উন্নয়নের জন্য গণতন্ত্র, এটা আপনাদের মূল মন্ত্র। এখন অনেকে বলেন যে দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভিয়েতনাম এসব দেশের উদাহরণ দেখলে মনে হয় যে অর্থনৈতিক উন্নয়নকে অগ্রাধিকার দিলে গণতন্ত্রকে মানে পিছনে মানে একটু পিছিয়ে রাখা যায়। কারণ এইসব দেশ মানে পূর্ণ গণতান্ত্রিক দেশ না, কিন্তু তারা অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে অনেক উন্নয়ন করেছে। এবং এই উদাহরণটা অনেক বলবো যে কিছু কর্তৃত্ববাদী সরকার বা একনায়ক ঠিক না, কর্তৃত্ববাদী সরকার বা একনায়কও বলতে পারেন, তারা এইসব উদাহরণ ব্যবহার করেছে। দেখো, উন্নয়নটাই হচ্ছে আসল গণতন্ত্র, পরে হলেও চলবে। তো আপনার কি মনে হয় এই আর্গুমেন্ট? হ্যাঁ, এইটা তো আমাদের গত সরকারও এটাই করেছিল যে উন্নয়ন আগে, গণতন্ত্র পরে, কিন্তু পারে নাই তো রাখতে। এই দেশের মানুষ কিন্তু গণতন্ত্রকামী, আপনারা যেটাই বলেন, কিন্তু এই দেশে বাংলাদেশের মানুষ কিন্তু 71 সালে আমরা যুদ্ধ করেছিলাম কিন্তু স্বাধীনভাবে থাকার জন্য, স্বাধীনভাবে কথা বলার জন্য। তো সুতরাং এই দেশের মানুষের কিন্তু আমাদের মনস্তাত্ত্বিকভাবে আমরা কিন্তু গণতন্ত্র পরায়ণ, আমরা কিন্তু স্বাধীনভাবে কথা বলতে চাই। তো সুতরাং অবশ্যই এদেশে এটা মানুষ কথা বলবে, এটার জন্য বাধা হয়তো প্রাপ্ত হবে, বাধা পাবে, কিন্তু তার মানে না যে তারা চুপ করে থাকবে। আপনার কি মনে হয় যে গত 20 বছর ধরুন বাংলাদেশে অনেক অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে, অনেক অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, সামাজিক উন্নয়ন হয়েছে, জাতিসংঘ সেটা সার্টিফাই করেছে। তো এইসব যেটা হয়েছে সেগুলা গণতন্ত্র সমুন্নত রেখেই করা উচিত ছিল বা সম্ভব হতো? আপনি সঠিকভাবেই বলেছেন যে আমরা দৃশ্যমান অনেক রকম উন্নয়ন আমাদের হয়েছে, কিন্তু গণতন্ত্র যদি সঠিকভাবে থাকতো তাহলে এই উন্নয়নগুলির জন্য যে ব্যয় হয়েছে অর্থনৈতিকভাবে সেটা হতো না। সেই ব্যয়ের কথা দুর্নীতি কম হতো আপনি বলছেন? অবশ্যই। এবং যে কথাটা বলা হচ্ছে যে আমাদের প্রচুর পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়ে গেছিল, তাহলে সেটা হতো না যদি গণতন্ত্র থাকতো, মানুষ কথা বলার সুবিধা থাকতো। শুধু গণতন্ত্র না, আমি বলবো যে এখানে যদি প্রাতিষ্ঠানিক স্বাধীনতা থাকতো, যেসব প্রতিষ্ঠানগুলো আছে এই মানে দুর্নীতি বলুন বা অর্থ পাচার বলুন, অর্থ পাচার একটা দুর্নীতি, সেগুলো মোকাবেলা করার জন্য সেগুলো যদি স্বাধীনভাবে কাজ করতে পারতো তাহলে এটা অনেক অনেক মোকাবেলা করা সম্ভব হতো। অবশ্যই যে স্বাধীন প্রতিষ্ঠানগুলি আমাদের মানবাধিকার কমিশন বলেন বা যে নির্বাচন কমিশন বলেন, যে বিষয়গুলো দুর্নীতি দমন কমিশন, এইগুলি যদি স্বাধীনভাবে কাজ করতে পারতো তাহলে অবশ্যই এইগুলি বন্ধ করা যেত। কিন্তু যেটা হয়েছে যে সব কিছু এত বেশি রাজনীতিকরণ করা হয়েছে, এত বেশি দলীয়করণ করা হয়েছে, এইটার সুবিধা সবাই নিয়েছে। এবং এই রাজনীতিকরণ, দলীয়করণ করতে যেয়ে এদেশের জনগোষ্ঠী, এদেশের রাজনীতি দল, রাজনীতিকরা এবং এদেশের যারা আমলাতন্ত্র আছে, এই তিনটার মধ্যে জনগণকে পুরোটাই বাদ দিয়ে দেওয়া হয়েছিল। বাদ দিয়ে এই দুইটি জায়গা থেকে এত বেশি তারা সুবিধা নিয়েছে যে সাধারণ মানুষের সেই সুবিধাটা পায় নাই। তো এই বর্তমান বিএনপি সরকার, আমি মানে শেষ প্রশ্নে চলে এসেছি, বর্তমান বিএনপি সরকার, নির্বাচিত সরকার অনেকদিন পরে, তাদের যে প্রথম 3 মাসের কর্মকাণ্ড দেখে কি আপনার মনে হয় যে যেসব প্রতিষ্ঠানের কথা আপনি বলছিলেন, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন, বিচার বিভাগের কথাও বলা যায়, খুবই গুরুত্বপূর্ণ, তো এরা কি যে ধরনের স্বাধীনতা ভোগ করার কথা তারা এই বিএনপি সরকারের অধীনে সেটা ভোগ করতে পারবে? আপনি কি আশাবাদী এই ব্যাপারে? আমি তো অবশ্যই আশাবাদী। কারণ হচ্ছে যে যারা 2/3 মেজরিটি নিয়ে সরকার গঠন করেছে
তারা তো দেখে আসছে যে 15 বছরের কর্তৃত্ব কিন্তু রাখতে পারে নাই। তো সুতরাং যে প্রতিষ্ঠানগুলি স্বাধীনভাবে কাজ করার কথা, তাদেরকে যদি সেভাবে কাজ করতে না দেয়, তাহলে এদেশের জনগণ কিন্তু প্রত্যাশা থেকেও কিন্তু তাদেরকে সরাতে সময় লাগবে না। কিন্তু একটা জিনিস এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটি হচ্ছে আমাদের পুরো সিস্টেমটাই এমন অবস্থায় দাঁড়িয়েছে, সেখানে সিস্টেমটাকে পরিবর্তন করতে গেলে আজকে যারা সরকার গঠন করেছে, আমি তাদেরকে বলবো যে তাদেরকে অনেক বেশি শক্তিশালী হতে হবে, অনেক বেশি সাহসিকতার সাথে কাজ করতে হবে। এই সিস্টেমকে ভাঙতে হলে কিন্তু তাদেরকে আরও বেশি শক্তিশালী হতে হবে। রোকসানা খন্দকার, আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ।